এরাই হলেন মহারাজা উত্তরপ্রদেশের মন্ত্রী সেনাপতি সৈন্য। তারা রাজপাট পরিচালনা করার জন্য রাজার রাজভবনে আগমন করেছেন। আর অন্যদিকে মহারাজা উত্তরপ্রদেশ তিনিও তার নিজ রাজসভায় ধীরে ধীরে আগমন করিতেছে। অবলোকন বানানি বিধবা হয়ে অবলোকন বানানি বিধবা হয়ে হলো সধবায়াছে বলে সধবায়াছে আজব কথা শুনে সবাই এ ভাই মাথা ভাগে অবলোকন বানানি বিধবা হয়ে অবলোকন বানানি বিধবা হয়ে বেটা জন্মাইছে সেটা শাস্ত্র প্রমাণ রয়েছে। আজ কথা শুনে সব মহারাজা উত্তরপ্রদেশ। তাই এতক্ষণে আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে এই মহারাজা উত্তরপ্রদেশের ভূমিকায় যে নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন ওস্তাদ তিলোচন কর্মকারের প্রিয় সাথী নৃত্যশিল্পী বিধান চন্দ্র রায়।
শোনো শোনো আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আজ আমার মন বড়ই চঞ্চল। তাই শোনো শোনো আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আজ সবার কাজ কিছু হবে না। যাও যাও আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা সবাই নিজের নিজে ফিরে যাও। তোমরা সবাই আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু একা এদিকে মহারাজা উত্তরপদ নিজ রাজসভায় চিন্তামগ্ন হয়ে বসে পড়লেন। আর অন্যদিকে তার ছড়ানি সুরুচি তিনি তার শক্তিশালীদের সঙ্গে রাজভবনে আগমন করিতেছে। এই তো জ্বালা বড় জ্বালা বড় জ্বালা, ও বন্ধু চিকন কালা এগো আর সহে না, এই তোর পিড়ি জ্বালা এগো জ্বালা আর সোহে না তোর পিড়ি। চলবে না মহারাজ। আমি যে তোমার কাছে একটি অনুরোধ জানিয়ে এসেছি মহারাজ, আমি যে তোমার কাছে একটি অনুরোধ জানিয়ে এসেছি। বলো
প্রিয়া শুনছি কি তোমার মনের অভিলাষ? আমি নিশ্চয়ই তোমার মনোবাসনা করিব বলুন, আমি নিশ্চয়ই তোমার মনোবাসনা করিব বলে শোনো মহারাজ। তার আগে তুমি আমার কাছে করো সত্য অঙ্গীকার। আমি যাহা বলিব তুমি তাহাই পালন করবে মহারাজ, তুমি তাহাই পালন করবে। একই কথা প্রিয়া, কি এমন কথা যার জন্য তোমার কাছে আমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে, যার জন্য তোমার কাছে আমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আগে তুমি আমার কাছে করো ত্রিসত্য অঙ্গীকার, তারপর আমি আমার মনের কথা তোমার নিকটে বলবো মহারাজ, তারপর আমি আমার মনের কথা তোমার নিকটে বলিব। বেশ প্রিয়া শুনছি, তাই হবে। ওগো প্রিয়া, আজ আমি তোমার কাছে করছি সত্য অধিকার। সাক্ষী দাও চন্দ্র সূর্য, সাক্ষী দাও আকাশ বাতাস। আজ আমি মহারাজের কাছে করছি সত্য অধিকার। আজ আমি যা দেবো আমি তাকে চাই। ওগো প্রিয়া শুনছি, আজ আমি সভা বাজারে তোমার কাছে করেছি সত্য অধিকার। এখন তুমি তোমার মনের কথা আমার নিকটে বলে প্রিয়া, আমার নিকটে বলে। শোনো শোনো মহারাজ, তুমি যখন আমার কাছে করেছি সত্য অধিকার, তখন আমি আমার মনের কথা তোমার কাছে বলে ফেলি মহারাজ, তোমার কাছে বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ প্রিয়া, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি তোমার মনের কথা আমার কাছে বলে ফেলো, তাড়াতাড়ি তুমি তোমার মনের কথা আমার কাছে বলে ফেলো। বলে শোনো শোনো মহারাজ, শোনো। বলে মহারাজ, তুমি তুমি এক্ষণে ওই বরানি শুনে দিবে 15 মাসে না একই কথা বলছো প্রিয়া? বরানি শুনে থেকে বনবাসে দেব না, তা হইব প্রিয়া? বরানি শুনে আমার কাছে কোনো দোষ কোনো অপরাধ করিনি, আমি তাকে বনবাসে দিতে পারবো না। তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। কি বলিলে মহারাজ? তুমি আমার কাছে করেছ সত্য গীতা, তুমি যদি আমার কথা না রাখবে তাহলে তুমি কান করে শুনে রাখো মহারাজ, আমার দুটো বুঝে যেতে চাইবে, আমি সেই দিকে চলে যাবো, আমি সেই দিকে চলে যাবো। দাঁড়াও প্রিয়া, হোক প্রিয়া, তুমি আমার অন্তরতম, তুমি আমার হৃদয় ধরা দো। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না প্রিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হোক প্রিয়া, আমি যেমন তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তেমনি বিনা দোষে বিনা অপরাধে আমি কেমন করে বড় আমি শুনে থেকে বনবাস করবো? তুমি আমায় বলে দাও, আমি কেমন করে তাকে বনবাস করবো? বলে শোনো শোনো মহারাজ, শোনো। এক আকাশে যেমন দুটি চাঁদ থাকে না, তেমনি এক রাজার গৃহে দুটি রানী থাকতে পারে না মহারাজ। বলে মহারাজ, তুমি যদি আমার কথা না রাখিবে তাহলে আমি তো পূর্বে বলে দিয়েছি আমার দুটো চাইবে, আমি সেই থেকে চলে যাব। দাঁড়াও প্রিয়া, আমি তোমার কথা অক্ষর অক্ষরে করিব পারো, আমি তোমার কথা না করিব লঙ্ঘ। ওই আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা কে কোথায় আছো? তোমরা সকলে কান খুলে শুনে রাখো আমার আদেশ। তোমরা এখন আমার বরানি শুনে দিবে, বনবাসে পাঠিয়ে দেবে, বনবাসে পাঠিয়ে দেবে। অগপ্রিয়া শুনছি, আজ আমি তোমার কথা অক্ষর অক্ষর করছি পারো। তুমি এখন খুশি হয়েছো তো প্রিয়া? তুমি এখন খুশি হয়েছো তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আজ আমি বেজাই খুশি। আজ আমি বড়রানী শুনে থেকে দিয়েছি বনবাস, তাই তো এই রাজ হলে মহারাজ আমি তোমাকে আজ একান্ত আপন করে পেয়েছি। তাই তো রাজ হলে আজ আমি তোমাকে একান্ত আপন করে রেখে আজ তোমার সাথে আমাকে নাচতে গাইতে মন চাইছে মহারাজ, আমার নাচতে গাইতে মন চাইছে। এগো তুমি কত সুন্দর, ভালো কি হলো আর সে তো জানো না। ও প্রিয়া তুমি কত সুন্দর,
গো সে তো বুঝো না আর কখনো কি আইনাতে ও তুমি মুখ দেখো এনা বলি কখনো কি আইনাতে মুখ দেখো বলি কখনো কি আইনাতে তুমি মুখ দেখো কখনো কি আইনাতে মুখ দেখো আজ আমি তোমার কথা করছি অক্ষর অক্ষরে পারো তাই চলো আর বিরামের নাহি প্রয়োজন চলো আমরা দুজন মিলে রাজমহলে চলে যাই রাজমহলে চলে যাই রাজমহলে যাই সধি দর্শক মন্ডল মহারাজা অত্যন্ত তার ছোট রানী সুরুচির কথা মতো মন্ত্রী সেনাপতিদের সঙ্গে বড় রানী সুরুচিকে বনবাসে তাই হতভাগিনী সুরুচি আজ বনবাসে কাঁদতে কাঁদতে আগমন করিতেছে অগ পাখি জনা দয়া তুমি আমার নারী জন্ম নাতে আমার পাখি জন্ম পেতে পারতে দয়াময় আজ আমি রাজ রানী শুনেছি আমি কিনা আজ পক্ষের ভিখারি মহারাজ আমায় বিনা দোষ বিনা অপরাধে আমায় বনবাস দিয়েছে বিধাতা আমি যে তোমায় সেই রাত ডাকি প্রভু আমাকে কুমারে দুঃখ ছাড়া সুখ রেখে নাই বিধাতা সুখ রেখে নাই আমায় দিও পাখি জন দিও দয়া
দর্শক মন্ডলী, হতভাগিনী শুনেছি জঙ্গলে এদিক ওদিক ঘোরাঘুরি করে অবশেষে নিরুপায় হয়ে জঙ্গলের মধ্যে বসে পড়ে এমনি ভাবেই সেই জঙ্গলে বাস করতে থাকে। দেখতে দেখতে প্রায় কয়েক বছর পার হয়ে যায়। আর অন্যদিকে মহারাজা উত্তরপদ তার মন্ত্রী সেনাপতিদের সঙ্গে রয়ে সেই গভীর জঙ্গলে শিকার করার জন্য আগমন করিতেছে। এখন আমি কি করি উপায়? এই গভীর অরণ্যে আমি তো ভালো করে পথ খাচ্ছি না। কোথায় গেলে আমি একটু আশ্রয় পাই? কোথায় গেলে আমি একটু আশ্রয় পাই? ওই তো আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে, পূর্বের সূর্য পশ্চিমে অস্ত দিতে চলেছে। এই ঝড় বৃষ্টির রাতে এখন আমি কি করি উপায়? কোথায় গেলে একটু শান্তিতে আশ্রয় পাই? কোথায় গেলে আমি শান্তিতে আশ্রয় পাই? কিন্তু একই ওই তো দূরে একটি পর্বতে দেখতে পাওয়া যাচ্ছে। না না, আমি আর মনে বিলম্ব করবো না। আমি সেখানে ছুটে যাব, সেখানে ছুটে গেলে একটু আশ্রয় নেব। আমি সেখানে একটু আশ্রয় নেব যাই, তাই আমি সেখানে ছুটে যাই। আমি সেখানে ছুটে যাই। বলি ওগো, কে আছো? কে আছো এই পর্ণকুটিরের ভেতরে? আমাকে এই ঝড় বৃষ্টির হাত থেকে একটু আশ্রয় দাও না গো। আমাকে একটু ঝড় বৃষ্টির হাত থেকে আশ্রয় দাও। একই এই গভীর জঙ্গলে কে যেন চিৎকার করে বলছে, ওগো কে কোথায় আছো? এই তো ঝড় বৃষ্টির হাত থেকে আমাকে একটু আশ্রয় দাও। কিন্তু এই অরণ্যে আমি ছাড়া আর অন্য কেউ বাস করে না। আমি আর পর্ণগুলির ভেতরে থাকবো না। যাই যাই, আমি একটু এগিয়ে দেখি কার কোনো বিপদ হয়েছে কিনা। যাই যাই, আমি এগিয়ে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই। মহারাজ,
এই গভীর অরণ্যে তুমি একাকিনী কি করো মহারাজ? এই গভীর অরণ্যে একাকিনী তুমি কি করছো মহারাজ? অগপ্রিয়া অগপ্রিয়া সুনীতি, আমি আমার মন্ত্রী সেনাপতিদের সঙ্গে এই গভীর জঙ্গলে শিকার করতেছিলাম। একটি হরিণের বিশৃঙ্খলিতে আমি আমার মন্ত্রী সেনাপতিদের হারিয়ে অবশ্যই তোমার অগপ্রিয়া, আমি যে তোমার মনে করেছি বন্ধু অত্যাচার, বিনা দোষে বিনা অপরাধে আমি তোমাকে দিয়েছি বনবাস, তার জন্য তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। কথা বলে তুমি আমায় ছোট করে দিও না গো স্বামী। আমার স্বামী দেবতা, স্বামীর দেওয়া শাস্তি নারী পরম সৌভাগ্য, কিন্তু আমার স্বামী দেবতা না জীবন রাজ সিংহাসন, না জীবন কুসুম সজ্জা, তাই তোমাকে কোথায় বসতেছি স্বামী? তাই এসো এসো, তুমি তো আমার বর্ণকুটিরের ভেতরে আসো স্বামী। চলো চলো, তুমি আমার বর্ণকুটিরের ভেতরে চলো স্বামী। আমি আমার শাড়ি আচল মাটিতে বেঁধে দিই, তুমি আচল বসে বিশ্রাম করবে স্বামী। হ্যাঁ তবে তাই করো। চলো আমরা দুজন মিলে তোমার বর্ণকুটিরের ভেতরে চলে যাই, বর্ণকুটিরের ভেতরে চলে যাই। হ্যাঁ আমরা দুজন মিলে এই কুটিরে বিশ্রাম করবো, বিশ্রাম করবো, বিশ্রাম করবো। একই শুনেছি মনে হচ্ছে ভোর হয়ে গেছে। হ্যাঁ সত্যই তো ভোর হয়েছে। না না, তুমি আর আমার বাধা দিও না। আমি এখন আমার রাজমহলে ফিরে যাবো শুনছি, আমি এখন আমার রাজমহলে ফিরে যাই। দাঁড়া মহারাজ, যাবে যদি যাও, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু মহারাজ তুমি কি জানো, আজ আমি ঋতুমতী, তাই তোমার সাথে আজ শুভ লগ্নে, আজ আমার হলো মিলন। তাই তোমার উচ্চ আমার বলে যে সন্তান জন্ম নিতে চলেছে, সেই সন্তান যেন দুঃখ করো না, দুঃখ করো না শুনছি। তোমার কোনো যে সন্তান জন্ম নিতে চলেছে, সেই সন্তান আমার অনিশ্চিত বলেই ঘোষিত হবে এই ভবনে মন্ডলে। এখন আমি আসছি প্রিয়া, তুমি আমাকে হাসি থেকে বিদায় দাও। বিদায় বিদায় বিদায়। মহারাজা উত্তরপদ তার বড়দানি সুনীতির বর্ণকুটিরে রাত্রি যাপন করে নিজের রাজমহলে ফিরে যায়। এদিকে দেখতে দেখতে সুনীতির বলবে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের নাম রাখে ধ্রুব। ধ্রুবর বয়স তখন 10 বছর পূর্ণ। তখন ধ্রুব তার সঙ্গী সাথীদের সঙ্গে রয়ে খেলা করার জন্য উদ্যান হইতে আগমন করিতেছে।
কিন্তু তোর মাতাকে আমরা সবাই দেখতে পাই, তোর পিতাকে তো আমরা কেউ দেখতে পাই না। সত্যি করে বলতে ধ্রুব, কে তোর পিতা? তোর পিতা কোথায় থাকে? তোর পিতার নাম কি? শোনো শোনো বন্ধুরা, আমি তো আমার পিতার নাম জানি না, তাই তোমরা এখানে একটু খেলা করো বন্ধু। আমি এক্ষুনি আমার মাতার কাছ থেকে আমার পিতার নাম জেনে আসি। শোনো আমার বন্ধুরা, তোমরা নামাই বলেছিলে কে আমার পিতা? আমার পিতা কোথায় থাকে? আমার পিতার নাম কি? তাহলে শুনে রাখো বন্ধুরা, আমার পিতা হচ্ছে এই রাজ্যের মহারাজা। আমার পিতার নাম হল মহারাজা উত্তর। একই কথা বললে ওরে ধ্রুব, তোর পিতা যদি এই রাজ্যের মহারাজা হয় তাহলে তাহলে তোর মাতার উপর এরকম ছিঁড়া বস্ত্র কেন ধ্রুব? ওরে ধ্রুব, তাই যদি হয়ে থাকে ধ্রুব, তাহলে আমরা সবাই মিলে তোর পিতা নিকুটে যাই। চল, তোর পিতা তোকে দেখলে নিশ্চয়ই তোকে বুকে ধরে নেবে, নিশ্চয়ই তোকে বুকে জড়িয়ে ধরবে ধ্রুব। হ্যাঁ বন্ধু, তোমরা তো ঠিক কথাই বলেছ। তবে চলো চলো বন্ধু, আমরা আমার পিতার নিকটে চলে যা। আর অন্যদিকে মহারাজা উত্তরপদ এবং তার ছয়জনের সুরজি এবং তাদের আর পুত্র সন্তান উত্তম, তারা একসাথে রাজমহলে আগমন করিতেছে। ওরে আমি কি তোর এই আপন ছিলাম, এ না আমি কি তোর আপন ছিলাম। ওই ছোটবেলায় এই গাছ আর পুতুল খেলার ছড়া, ওই আম কুড়াতে এই যাইতাম দুজন এনা গরি না। আমি কি তোর
অনেক পুত্র উত্তম। শোন বাবা, আমি তোকে একটি কথা বলে কি পুত্র, গুরুজনদের সব সময় সম্মান দিয়ে কথা বলি পুত্র, গুরুজনদের কোনদিন অসম্মান দিয়ে কথা বলিস না বাবা। কিন্তু একই বালক কে তোমরা কিসের লাগিয়ে তোমরা আমার রাজমহলে আগমন করেছ? মহারাজ, হগো মহারাজ, তুমি কি আমায় সত্যি সত্যি চিনতে পারছো না মহারাজ? তুমি কি আমায় সত্যি ভুলে গেছো মহারাজ? তুমি কি আমায় সত্যি ভুলে গেছো? ওরে বালক, আমি তোমাকে কেমন করে চিনবো বাবা? তুমি তোমার পিতা মাতার পরিচয় আমার কাছে বলো, আমি নিশ্চয়ই তোমাকে চিনতে পারবো, আমি নিশ্চয়ই তোমাকে চিনতে পারবো। মহারাজ, হগো মহারাজ, তুমি আমার পিতা মাতার পরিচয় জানতে চাইছো মহারাজ? মহারাজ, আমি একটু হতভাগা, নাম হলো আমার ধ্রুব, আর আমার মাতার একটি জনম দুঃখিনী মহারাজ। আমার মাতার নাম হলো সুরীতি মহারাজ, আর আমার পিতার নাম হলো মহারাজ মহারাজা উত্তম। একই কথা বললে ভালো, একই কথা বললে ধ্রুব, তোমার মাতার নাম সুরীতি হরিপুত্র, তার মানে তুই তো আমার প্রথম সন্তান বাবা। সুরীতি সালে মানে তুই তো আমার প্রথম সন্তান। একটি বারের মতো আমার বুকে বাবা, বুকে ধরে ধরে আমি তোকে তুমি জঙ্গল থেকে ভিখারি বার্তা এসে তোমাকে পিতা পিতা বলে ডাকতে লাগলো। অমনি তুমি তাকে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলে। বা চমৎকার, চমৎকার মহারাজ, চমৎকার তোমার বিচার। বল বল করে রাজমহলে এসেছি, বল বালক, বল তা হলে তুমি তো আমাদের কথা সব শুনেছ। ধ্রুব আমার প্রথম স্ত্রীর সন্তান, তার মানে হতো তোমার সন্তান, তার মানে হতো তোমারও সন্তান। মহারাজ না, ওই দাসের পুত্র কিছুতে আমার সন্তান হতে পারে না। ওকে ওকে আগে আমি মেরে ধরবো, ওকে আগে মেরে ধরো, মেরে ধরো। তোমরা আমায় কারণে কি পারো মাতা? আমি তো তোমাদের কাছে কিছু চাইনি মাতা।
আমি শুধু চাই আমার পিতার স্নেহ ভালোবাসা। পিতা ভগবান শোনো, এই লম্পট অত সহজে রাজ্য থেকে যাবে না মাতা। শোনো মাতা শোনো, এই লম্পট যদি রাজমহল থেকে ফিরে না যায় মাতা, তাহলে তুমি আমার কথা শোনো মাতা। আমরা দুজন মিলে এই লম্পট ভারতকে চাবুক মারতে মারতে রাজ্য থেকে তাড়িয়ে দেব। আমি তোর মতলব বুঝি না, তাই না তুই আমার পিতাকে ভুলিয়ে ভালিয়ে এই রাজ্যের রাজা হতে চায়। শহরের লম্পট, আমি আর আমার মাতা যতদিন রাজমহলে বেঁচে আছি ততদিন তোর আশা করবি লম্পট ভালো। শহরের লম্পট ভালো, আমি তাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যেদিন তুই শ্রীমধুসূদনের নাম স্মরণ করে প্রাণ ত্যাগ করে আমার মায়ের গর্ভে জন্ম নিবি, সেই দিনে রাজমহলে আসবি। তার আগে হয়ে না বলছি। ঠিক আছে ভাই, আমি আর রাজমহলে কোনদিন ফিরে আসবো রে ভাই। আমার সাথীরা চলো আমরা আমাদের পর্ণ কুটিরে ফিরে যাই। Yeah.
দুর্গাকে তুমি মানতে মানতে রাজ্য থেকে তাড়িয়ে দিলে কেন? বেশ করেছি, বেশ করেছি, আমি তাকে মানতে মানতে রাজ্য থেকে তাড়িয়ে। শোনো মহারাজ, তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তাহলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে মার করে দেবো। শোনো শোনো মহারাজ, শোনো, আমি যতদিনে রাজসভায় বেঁচে আছি ততদিন আমার কথাই হলো শেষ কথা। তুমি আমার কথাই বসবে আর উঠবে, বসবে আর উঠবে। অনেক হয়েছে আর নয়। চলো মহারাজ, চলো আমরা স্বয়ংপক্ষে ফিরে যাই। স্বয়ংপক্ষীকে আমি তোমাকে বেশ ভালো করে বুঝিয়ে দেব। মহারানী শুনেছি ধ্রুবকে রাজ্য থেকে চাবুক মারতে মারতে তাড়িয়ে দেয়, আর অন্যদিকে ধ্রুবর মাতা ধ্রুবকে দেখতে না পেয়ে রাখতে রাখতে আগমন করছে। ওরে পুত্র ধ্রুব, আমার মাতা ধ্রুব ধ্রুব বলে আমায় কেন ডাকে? তোকে আমার মায়ের কোনো বিপদ হয়েছে? না না না, আমি আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি আমার মায়ের কাছে ছুটে যাব, আমি এক্ষুনি আমার মায়ের কাছে ছুটে যাব। ও মাতা, মাতা, তুমি আমায় ধ্রুব ধ্রুব বলে কেন ডাকো মাতা? এই তো আমি তোমার কাছে এসেছি মাতা। বলো বলো মাতা, কিসের লাগিয়া তুমি আমায় ধ্রুব ধ্রুব বলে ডাকো মাতা? ওরে আমার নয়নের মনি, আমি তোকে কেমন করে বোঝাই বাবা? এই জগতে তুই ছাড়া যে আমার কেউ নেই পুত্র। তোকে আমি একদিন না দেখতে পেলে আমি যে শান্তিতে থাকতে পারি না পুত্র। তাই বাবা, তুই আমার বুকে বাবা, আমার বুকে আয়। কিন্তু আমি পুত্র তোর সারা শরীরে এরকম চাবুকের আঘাতের দাগ কেন বাবা? বল পুত্র, আমাকে না বলে তুই কোথায় মাতা? আমার গর্ভধারিণী মা, আমি আমার বন্ধুদের সঙ্গে আমার পিতার কাছে গেছিলাম মাতা। সেখানে পিতা আমায় সন্তান মনে আমায় বুকে তুলে নেই। সেই সময় ছোট মায়ে হয়েছে আমার পিতা আমাকে মারতে মারতে এই রাজবাসা থেকে তাড়িয়ে দিয়ে দেওয়া। পুত্র, ওই ডাইনিটা আমাকে মিথ্যে উপহার দিয়ে এই রাজবাসন থেকে তাড়িয়ে দিয়েছিল। আর আজকে তুমি তাবুকে মারতে মারতে, তুমি কিনা তাবুকে মারতে মারতে এই রাজবাসন থেকে তাড়িয়ে দিয়েছে। সংসারের গর্ভধারিণী মায়েরা, তোমরা সবাই নয় মিলে তাকিয়ে দেখো মা, এক যুক্ত বস্তু বালকের উপর সত্যমায়ের কেমন অত্যাচার, সত্যমায়ের কেমন নির্মম অত্যাচার। মাতা, মাতা, তুমি আমায় বলে দাও না মা, কতগুলা শ্রীমধুসূদন কোথায় থাকে মাতা? আমার ছোট মামাই বলেছে মাতা, আমি যেদিন কতগুলা শ্রীমধুসূদনের 5 বছর
সেদিন রাতে আমি তোমার চোখে চলে আমি হবো এই রাজ্যের মহারাজা। পুত্র আমি যে তাকে দিন রাত ডাকি বাবা, সে তো আমার ডাকি কোনদিনে সারা দিন পুত্র। তুই তো বুঝবার বাবা, সে কি তোর ডাকি সারা দিন পুত্র? এটা বুঝি না, সে আমাদের ডাকি সারা দেবে না। কিন্তু মাতা, আজ আমিও দেখতে চাই মাতা, আমার যাকে সারা দিয়ে পদ্ম বলা শ্রী মধুসূদন কেমন করে না আসে থাকতে পারে মাতা। তাই এসো এসো মাতা, এসো তুমিও আমার সাথে একসাথে পদ্ম বলা শ্রী মধুসূদনের কোথায় কোথায় প্রভু নারায়ণ? দেখা দাও প্রভু, দেখা দাও একটিবারের মতো এই দক্ষিণ মায়ের চোখে জল মুছে ফেলার জন্য দাও দর্শন প্রভু, একটিবারের মতো দাও দর্শন। ওরে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভক্ত ধ্রুব, ওরে ভক্ত ধ্রুব, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের সম্মুখে এসেছি। অর্থভক্ত নয় বলে তাকে দেখো, আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। এসেছেন মোর ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি যদি সত্যি আমাদের কাছে সারা দিয়ে এসে থাকো বলবো, তাহলে আমাদের শত কোটি প্রণাম করো গ্রহ তথাস্তু। বলো ভক্ত, কিসের লাগিয়া আমায় করছে স্মরণ? অন্তর্যামী, তুমি তো সব জানো বিধাতা। আমার পিতা আমার মাতা একদিন মৃত্যু উপহার দিয়ে রাজবর্ষার থেকে বনবাস ছিলেছিল। আর আজ যখন আমি আমার পিতার কাছে যাই, তখন আমার ছোট মা আমাকে চাবুক মারতে মারতে রাজ্য থেকে দাঁড়িয়ে দিই আর বলেছে আমি নাকি যেদিন বলতে বলা শ্রী মধুসূদনের পাইব শুরু, সেদিন নাকি আমি আমার মায়ের চোখের জল মুছে দিয়ে আমি হব এই রাজ্যের মহারাজা ধ্রুব, আমি হব এই রাজ্যের মহারাজা ধ্রুব। তথাস্তু তথাস্তু ভক্ত, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি হবে এই রাজ্যের মহারাজা ধ্রুব। তুমি ৭,০০০ বছর ধরে রাজত্ব করবে, সন্তান এনে পালন করবে তুমি তোমার প্রজাদের। তারপর তুমি তোমার মাতার সাথে স্বর্ণক্ষেত্রে গোলক ধামে চলে যাবে। শোনো ভক্ত, আমি তোমাকে আরো আশীর্বাদ করি, আকাশ মার্গে থাকবে তুমি ধ্রুব তারা হয়ে। আর এই সংসারের সকল নরনারী প্রতিদিন তোমায় দেখে সন্ধ্যা আরতি করবে। এই আমার আশীর্বাদ রইল, এই আমার আশীর্বাদ। প্রণাম প্রণাম তোর জন্য প্রভু নারায়ণ, প্রণাম প্রণাম প্রণাম। ওরে শ্রীকৃষ্ণ গোবিন্দ এই হরে মুরারি, হে নাথ নারায়ণ অনুবাস এদে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বসবে
নমস্কার সুধী সমিত সান্নিধ্যমী দর্শক মন্ডলী, এতক্ষণে জীবিতামান ভূমি সহকারী ব্যবস্থা প্রিয় দুর্গমকারের পক্ষ থেকে ভক্ত ধর্মপালাকে করলাম সমাপন।